কালো অন্ধকার রাতে জঙ্গলের এক জনশূন্য রাস্তায় যদি আপনি অজানা কাউকে দেখতে পান তখন তাকে কখনো লিফট দেওয়ার ভুল করবেন না। রবি গাড়িতে আছে, গাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝ রাতের সময় তখনই একটা মেয়ে ওকে গাড়ি থামানোর ইশারা করে। রবি ওই মেয়েটাকে দেখে, তারপর গাড়িটাকে থামিয়ে দেয়। গাড়ি মেয়েটার কাছে এসে থেমে যায় আর রবি তাকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনি এই সময় এই জনশূন্য রাস্তায়? আগে আগে আমার নাম তৃষা। আমার বাড়ির লোকেরা জোর করে আমার বিয়ে এমন এক ছেলের সঙ্গে করাতে চাইছে যাকে আমি এখনো জানিও না। আর এদিকে আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সঙ্গে বিয়ে করতে চাই। সেই জন্যই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। প্লিজ প্লিজ আপনি আমার সাহায্য করুন প্লিজ। যার সঙ্গে পালাচ্ছ সে তাহলে কোথায়? মানে তোমার বয়ফ্রেন্ড? আমি ফোন করেছিলাম কিন্তু আগে থেকেই কোনো সমস্যায় আটকে আছে। ও বলল যে আমি যে করেই হোক যেন কোথাও রাত কাটিনি। ও সকাল অবধি আমাকে রিসিভ করে নেবে। যদি আপনি আমাকে শহর অবধি লিফট দিয়ে দেন তাহলে আমি কোনো হোটেলে থেকে যাব প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, বসে পড়ো। রবি তৃষাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, কিন্তু ও কি আর জানতো যে ও একটা অসহায়কে মেয়েকে নয় বরং নিজের মৃত্যুকে লিফট দিচ্ছিল। মেয়েটা নিজের ব্যাগ তুলে নেয়, তখন ওর চোখে পরিবর্তন দেখতে পাওয়া যায়। ওর নর্মাল চোখ দুটো লাল হয়ে যায়, কিন্তু তারপর যখন ও রবির দিকে ঘুরে তাকালো তখন আবার সেটা নর্মাল হয়ে যায়। ও হালকা স্মাইল করতে করতে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি না থাকতেন তাহলে। ইটস ওকে, কিন্তু যদি তোমার খারাপ না লাগে তাহলে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। তোমার বয়ফ্রেন্ডকে ওখানে রেখে নাও। কিন্তু আপনার ফ্যামিলি? আরে সে নিয়ে চিন্তা করো না, আমার ওয়াইফ খুব বুদ্ধিমতী মেয়ে, কোনো টেনশন হবে না। আপনি খুব ভালো মানুষ। হাই রবি। রবি জয়া এর নাম তৃষা। এর পেরেন্টস জোর করে এর অন্য কোথাও বিয়ে করাতে চেয়েছিল। এর সাথে বাড়ি থেকে পালানোর সময় জঙ্গলে দেখা হয়েছিল, তাই আমি একে এক রাতের জন্য এখানে বাড়িতে নিয়ে এলাম। সকালে এর বয়ফ্রেন্ড একে আনতে চলে আসবে। আর তৃষা এই আমার স্ত্রী। হ্যালো হ্যালো, ভালো করেছো যে তুমি ওকে নিজের সাথে নিয়ে এসেছো। এসো না, ভেতরে এসো। আর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার গরম করে দিচ্ছি। অনু আর অমলও খাওয়ার জন্য অপেক্ষা করছে, যাও। রবি প্রথম ভুল তখন করেছিল যখন ও এক অজানা মেয়েকে লিফট দিয়েছিল, আর ওর দ্বিতীয় ভুলটা ছিল যখন ওই মেয়েটাকে নিজের বাড়ির অবধি নিয়ে আসে। এটা করে রবি নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সমস্যায় ফেলে দিয়েছিল। হাই বাচ্চারা, হাই, চলো খাওয়া শুরু করো। তাড়াতাড়ি খেয়ে নাও বাচ্চারা, নাহলে আমি খেয়ে নেবো। হ্যাঁ মা, ওই আন্টিটা ভালো নয়। কেন, কি হয়েছে? মা, ওই আন্টিটা না একটা ডাইনি। অনু, অমল এরকম কথা বলে না, উনি আমাদের অতিথি, তাই না? না মা, দিদি ঠিক বলছে, ও চোখ। শোনো, এবার অনেক হয়েছে, শুয়ে পড়ো। ওফো, এই লাইটটাকেও এক্ষুনি যাওয়ার ছিল। বাইরে তো সবার বাড়িতেই লাইট আছে, শুধু আমাদের এখানেই লাইট নেই। মনে হয় ফিউজ ঢিলা হয়ে গেছে, আমি একটু দেখে আসছি। রবি যাওয়ার জন্য উঠতে লাগলো, আর তখনই মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। লাইট ছাড়াই সিলিং ফ্যান স্পিডে চলার কারণে সবাই ঘাবড়ে যায়। রবি, একটু দেখো তো এই পাখাটা লাইট ছাড়াই কিভাবে চলছে। আমি তো কিছু বুঝতেই পারছি না, কি হচ্ছে এই সব। বাচ্চারা ঠিক বলেছিল তোমাদের দুজনকে, আন্টি একটা ডাইনি।
আর এখন এই ডাইনি আন্টি তোমাদের সবাইকে খেয়ে ফেলবে। লোকেদের সাহায্য করা খুব ভালো কথা, কিন্তু অজানা যাকে তাকে অতিথি বানিয়ে ঘরে কখনো আনা উচিত নয়, কারণ যে কেউ যখন খুশি খুনি অতিথি হয়ে আপনার পরিবারকে শেষ করে দিতে পারে। রিয়া মামনি, এবারে খেলা বন্ধ করো আর পড়তে বসো। ধাক্কা লেগে কিছু ভেঙে যেতে পারে। আমি খাবার বানিয়ে নিয়ে আসছি। না মা, আমি এখন খেলতে চাই। এখানে নয়তো বাইরে গিয়ে খেলে নেব। আমি বললাম না এখন আর খেলা নয়, চলো পড়তে বসো। না, আমি এখন খেলতে চাই তো খেলতে চাই। অনেক জেদি হয়ে গেছো তুমি রিয়া। ঠিক আছে যাও, কিন্তু একটা শর্তে। প্রথম, যে তুমি ঘর থেকে দূরে যাবে না। আর দ্বিতীয়, কোনো অজানা লোক বা গাড়ি যদি গলিতে আসে তাহলে তখনই তুমি ঘরের ভেতরে চলে আসবে। বলো, প্রমিস করছো? আগে তুমি বলো যে তুমি এমন প্রমিস কেন করতে বলছো? কারণ বাচ্চা চুরি করা খারাপ লোকেরা শহরে ঘোরাঘুরি করছে, যারা লোভ দেখিয়ে বাচ্চাদের তুলে নিয়ে চলে যায়। সেই জন্য তুমি প্রমিস করলে তবেই তোমাকে ঘরের বাইরে যেতে দেব। বলো, প্রমিস করবে কি না? প্রমিস। কালো ভ্যান? কালো ভ্যান তো আমাদের এলাকায় কারুর নেই। মানে এটা কোনো অজানা লোকের গাড়ি। মা বলেছিল যদি কোনো অজানা লোক বা গাড়ি গলিতে আসে তখন ঘরে ফিরে চলে আসবে। কিন্তু যদি আমি এক্ষুনি ঘরে চলে যাই তাহলে খেলবো কখন? মা নিশ্চয়ই বাচ্চা তুলে নিয়ে যাওয়ার মিথ্যে গল্প শুনিয়েছিল হবে, যাতে আমি ভয় পেয়ে ভেতরে চলে যাই। বাদ দে সব, হবে কেউ? কি মনে হয় তোর, কত পাওয়া যাবে এই মেয়েটার বদলে? আমি 10-12 বছরের মেয়ে, 2 লক্ষ তো নিশ্চয়ই পেয়ে যাব। মুন্না, কতদিন আর এই 2-3 লক্ষের পেছনে পড়ে থাকবো? এবার একটু অন্য কিছু করা যাক। একে বেশ্যালয় বেচার বদলে একে কোনো খারাপ ডাক্তারকে বেচে দিই। কিডনি, চোখ, কান, লিভার মিলিয়ে অন্তত 10 লক্ষ তো সহজেই পাওয়া যায়। তুই কি করে জানলি? গত মাসে জেলে খোঁড়া গ্যাংয়ের লোককে মনে আছে? আব্দুল, সেই বলেছিল। কিন্তু খারাপ ডাক্তারকে কোথায় খুঁজবো? তার সাথেই কথা বলবো, জোগাড় সেট করার জন্য 2 লক্ষ দিয়ে দেব। রিয়া, এসে গেলে হাত মুখ ধুয়ে নাও, খাবার তৈরি হয়ে গেছে। এই মেয়েটাও না পড়াশোনায় একটু মন নেই, সব সময় খেলা আর খেলা। আরে, এই ছুরি তো আমার রিয়ার। রিয়া!
গাড়ি থামা, পেটটা হালকা করতে হবে। ঠিক সময় থামালেই তুই। আমারও প্রেশার লাগছে ভাই। এর হাত পা বেঁধে দিই? না থাক, 2-3 ঘন্টার আগে জ্ঞান ফিরবে না। আরে ও পালিয়ে যাচ্ছে, ধর ওকে। ও কোথায় গেল? শালা, আমি আগেই বলেছিলাম মেয়েটার হাত পা বেঁধে দে। আরে তুই বেঁধে দিতিস, জিজ্ঞেস করলি কেন? আওয়াজ করলে ওরা জানতে পেরে যাবে। মনে হয় আমাদের বুদ্ধু বানিয়ে গেল বাচ্চাটা। যে ক্ষতিটা হলো সেটার এখন কি করব? দেখ, এ নয় তো অন্য কোনো বাচ্চাকে তো পেয়েই যাব। মা বাবার কথা এড়িয়ে দিয়ে খালি জায়গায় যারা খেলতে আসে, যাদের আমাদের মতো অজানা কিডন্যাপারদের কাছে আসতে কোনো সমস্যা থাকে না। আরে গ্রামের লোকেরা জমিতে বোতল নিয়ে আসছে হবে, আমাদের দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। চল এখান থেকে। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু তুমি কে? আমার নাম সোনু। তোমার নাম রিয়া, তাই না? তুমি কি করে জানলে? কারণ তোমার আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। কেমন পার্থক্য? এটাই যে তুমি কিডন্যাপারদের হাত থেকে জ্যান্ত বেঁচেছো, কিন্তু আমি বাঁচতে পারিনি। যারা আমাকে কিডন্যাপ করেছিল ওরা আমাকে অজ্ঞানের ওষুধ একটু বেশি শুকিয়ে দিয়েছিল, আর তাই আমি মরে গেছিলাম। পাগল নাকি? যদি তুমি মরে গেছো তাহলে আমার সামনে কি করে আছো? আমি জানি যারা মরে যায় তারা জীবন্ত লোকের সাথে দেখা করতে পারে না। যারা মুক্তি পায় না সেই মৃতরা সামনে থেকে দেখা দেয়। আচ্ছা, তোমাকে কোথা থেকে কিডন্যাপ করেছিল? একটা নির্জন সড়ক থেকে, রাতের বেলায়। মা আমাকে বাড়ি থেকে দূরে সাইকেল চালাতে মানা করেছিল, কিন্তু আমি শুনিনি। আমি সাইকেল চালাতে চালাতে দূরে চলে গেছিলাম। ভাই, বাচ্চা তো নিঃশ্বাসই নিচ্ছে না, এ তো মরে গেছে। শালা, তুই এইবারে অজ্ঞানের ওষুধ মিশিয়ে দিয়েছিলে হবে। এই মাসে 3 বার তুই একই ভুল করেছিস। এভাবেই চলতে থাকলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে একদিন। ফেলে দে ওকে বাইরে, আর সাইকেলটাও ফেলে দে। এই জায়গাতেই বদ্ধ আছি আমি, আর ওখানে আমার সাইকেল আছে। তুমি ওটা নিয়ে যাও। তোমার মা তোমার জন্য খুব কাঁদছে। তুমি কি করে? বলেছিলাম না, যারা মরে যায় তারা জীবিতদের ব্যাপারে সব কথা এমনিই জানতে পেরে যায়। যাও এবার। মরার আগে তোমার বাড়ি কোথায় ছিল? কোথায় চলে গেল আমার মেয়ে? মা, রিয়া, তোকে কোথায় কোথায় খুঁজিনি আমি। সরি মা, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো আর তোমার শিক্ষা মেনে চলবো। ঠিক আছে রিয়া, ঠিক আছে, কিন্তু তুই কোথায় চলে গেছিলি? আমাকে কিডন্যাপ করে নিয়েছিল মা, কিন্তু সোনু আমাকে বাঁচিয়ে নিয়েছে। সোনু কে রিয়া? আপনি কে? আন্টি, আমি জানি সোনু কোথায় আছে। মনকে শক্ত করো সুনিতা। সোনু, আমি তোমার কথা এড়িয়ে দিয়েছিলাম মা, আর এটা সেটারই শাস্তি।
যে আমি এত ভালো মায়ের থেকে আলাদা হয়ে গেলাম, কিন্তু আমি কথা দিচ্ছি পরের জন্মে কখনো মায়ের কথা এড়াবো না। না সকালে না রাত্রে ঘর থেকে দূরে খেলতে যাব না, আর না অজানা লোকেদের সাথে কথা বলবো। আমি সেখানেই যাব যেখানে আমি পুরোভাবে সুরক্ষিত থাকব। আসছি মা। স্যার, আমি একটু আগেই ফোন করেছিলাম, রাস্তাতেই আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। গত 1 ঘন্টা ধরে তুমি আমাকে এই কথাই বলে যাচ্ছ। তুমি খুব ভালো করেই জানো 3 দিনের মধ্যে যে কোনোভাবেই ওকে বিল্ডিংটা ভাঙতেই হবে। তাও তুমি স্যার স্যার এসে গেছে, ও এসে গেছে। এত দেরি কেন হলো তোর? তোকে তো বলেছিলাম 7টার মধ্যে চলে আসবি। আরে মুখ কেন দেখছিস? যা চলে যা, শুরু কর কাজ। আরে ম্যানেজার, তুমি পুরনো জেসিবি কেন আনিয়েছো? না স্যার, এটা পুরনো নয়, এটা একদম নতুন জেসিবি। নতুন হলে এখনো স্টার্ট হচ্ছে না কেন? আরেকটা জেসিবি নিয়ে এসো। স্যার স্টার্ট হয়ে গেছে। চল এবার তাড়াতাড়ি এগিয়ে যা আর বিল্ডিংটা ভেঙে ফেল। তো মনে হচ্ছে গাড়িটা অপারেট করতেই পারে না। স্যার কিন্তু আরেকটা জেসিবি নিয়ে এসো। স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না যে প্রথম গাড়িটা বিল্ডিংটার দিকে এগোতে পারছিল না, কিন্তু পিছনে যাওয়ার সময় কোনো সমস্যাই হলো না। এবার এই জেসিবিটার সঙ্গেও একই জিনিস হচ্ছে। শ্রমিকদের ডাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যালো লক্ষণ। এই গোটা বিল্ডিংটা 3 দিনে ভাঙতে হবে লক্ষণ। চিন্তা করবেন না স্যার, 3 দিন দূরের কথা, 3 ঘন্টার মধ্যে ভেঙে দেব। আরে বড় বড় কথা না বলে, যদি এই গোটা বিল্ডিংটা 3 দিনের মধ্যে ভাঙতে পারিস না, তাহলে স্যারকে বলে তোদের আমি 4 দিনের টাকা দেবো। এবার তোরা কাজে লেগে পড়। আরে চল ভাইয়েরা, কাজটা শেষ করে দিই। বাঁচাও 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 বাঁচাও। বাঁচাও বাঁচাও। আনি আসে, আজকের পর এই বাড়িটা যদি কেউ আবার ভাঙবার চেষ্টাও করে, তাহলে শুনে রাখো একটা কথা, সবার হাড়গোড় এমন ভাবে ভাঙবো দুনিয়ার কোনো ডাক্তার সেই হাড় আর জুড়তে পারবে না। ক্ষমা করবেন স্যার, এটা আমরা পারবো না। ম্যানেজার, তুমি ঠিক আছো? আরে না স্যার, শরীরের সব পার্টগুলো ভেঙে দিয়েছে ওই লোকটা। ম্যানেজার, এই ভূত তো আমাদের সামনে এসে বলে দিল, তার মানে এই ভূতই এই বিল্ডিংটা ভাঙতে বাধা দিচ্ছিল, ওই জেসিবি মেশিনগুলো আটকাচ্ছিল। একদম 100% ঠিক বলেছেন স্যার আপনি। এবার তো এই প্রজেক্টটা এই ভূতটাকে তাড়ানোর পরই শুরু হতে পারে স্যার। কিন্তু সেটা তো না তুমি জানো আর না আমি, যে এই ভূত এই বিল্ডিং থেকে কি করে যাবে। এক্স্যাক্টলি স্যার। স্যার স্যার একজন তান্ত্রিক বাবার খোঁজ পেয়েছি স্যার। উনি 100% গ্যারেন্টির সঙ্গে ভূত তাড়াতে ওস্তাদ। কতক্ষণের মধ্যে আসবে সে? স্যার ডেকে নিয়েছি, বাবা বাইরেই বসে আছে। গুড, ওনাকে ভেতরে ডাকো। হ্যাঁ স্যার।
হ্যালো রোশনি, বাবাকে ভিতরে পাঠাও। বাবা, আমার ম্যানেজার বলল যে আপনি ভূত তাড়াতে পারেন। আমি তাড়াই না, উপরওয়ালা শক্তি তাড়ায়, আমি তো নিমিত্ত মাত্র। কত টাকা নেবেন আপনি ভূত তাড়াতে? 5 লক্ষ। আরে বাবা, আপনি জানেন 5 লাখ টাকা মানে কত? কখনো দেখেছেন? ডান, ভূত তাড়িয়ে দিন, 5 লাখ টাকা আপনাকে দেব। আরে স্যার, কিন্তু গাড়ি বের করো। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম স্বাহা। আপনারা দুজনে এখানেই থাকুন, ভেতরে আমি একা যাব। আপনারা গেলে আপনাদের বিপদ হতে পারে। হ্যাঁ বাবা, যেমনটা আপনি বলবেন। তুমি যেই হও না কেন, আমার সামনে এসো, আমার সামনে এসো। সামনে না এলেও আমি তোমায় ভস্ম করে দেব। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম স্বাহা। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম স্বাহা। এই যে বাবা, এখনো বলছি এখান থেকে নিজের পায়ে হেঁটে বেরো, তো আমি তোমায় মেরে মেরে ভূত বানিয়ে ছাড়বো। ঠিক আছে, আমিও দেখব কে কাকে ভূত বানায়। ওং ওং ফট স্বাহা। এখনো সময় আছে, বেশি ফটফট করো না, নয়তো এমন পটকে দেব যে সারা জীবন আর এই বাড়ির আশেপাশে আসবে না। আজ পর্যন্ত কোনো ভূতের পুতের সাধ্য হয়নি যে আমার গায়ে হাত দেয়। এই ব্যাপার, এই দেখ। আরে আরে, এসব কি করছো ভূত তুমি? থামো থামো। আরে আমায় মেরে ফেললো রে। ও ভূত, শোনো শোনো, থামো ভাই থামো, ধুতি ছেড়ে দাও। আরে ধুতি ধরে টানছো কেন? ধুতি ছেড়ে দাও। আরে আরে, মচকে দিয়েছে, ভেঙে দিয়েছে, আমার শরীরের সর্বত্র ব্যথা করে দিয়েছে। ক্ষমা করে দাও বাপরা, এই ভূত এই বাবার বশীভূত হবে না। কি হয়েছে তোমার? খুব চিন্তিত মনে হচ্ছে। আমাদের পুরনো বাড়িটায় যে ভূত অধিকার করে রেখেছে, সে ওটাকে ভাঙতে দিচ্ছে না। আমি এটা নিয়ে খুবই চিন্তিত, কিন্তু ওটা ভাঙতেই হবে। আমি একটা কথা বলি, আমাদের পুরনো বাড়িতে যে ভুতুরে শক্তি আছে সেটা কিন্তু খারাপ নয়, কারণ যেই ওই জায়গাটায় যাক না কেন, ভূত তাকে প্রাণে মারে না, বরং শুধু মেরে মেরে তাড়িয়ে দেয়। আমার কথা শোনো, ওর সাথে গিয়ে কথা বলো, হয়তো কোনো উপায় বেরোবে। আবার তুমি এসেছো? মনে হচ্ছে তুমি নিজের প্রাণের পরোয়া করো না। জীবন চলে গেলে যাক, কিন্তু এই বাংলো ভেঙে প্রজেক্ট করতেই হবে, আর আমি এটাকে সফল করবই। আর আমি এই বাড়ির জায়গায় অন্য কিছু তৈরি হতে দেখতে পারবো না। আমি এই জায়গাটাকে ভালোবাসি। চলে যাও তুমি শেঠ। আমি চলে যাব, কিন্তু তুমি আমার কথা একবার মন দিয়ে তো শোনো। আমি জানি তুমি খারাপ ভূত নও, প্লিজ, কিন্তু একবার আমার সামনে এসে আমার কথাগুলো শোনো, তারপর তুমি যা বলবে তাই হবে। শেঠ, আমাকে এত অনুরোধ করবার কোনো দরকার নেই, বলো কি কথা বলবে। আমি এটা জানতে চাই যে আপনি কেন এই বাড়িটাকে ভাঙতে দিতে চাইছেন না। আরে বাড়িটা তো আমারই। শম্ভুরামকে চেনো তুমি? শম্ভুরাম? আপনি শম্ভু কাকার কথা বলছেন না তো? হ্যাঁ, তার কথাই বলছি আমি।
আমি ওনাকে কি করে ভুলতে পারি? উনি তো আমাদের কেয়ারটেকার ছিলেন। আমার ছোটবেলা তো ওনার কোলেই কেটেছে, আর আমি তো ওনার কাঁধে চড়ে পুরো শহর ঘুরে বেড়াতাম। কিন্তু যখন আমার 9 বছর বয়স হলো, তখন বাবা আমাকে পড়ার জন্য বিদেশে পাঠিয়ে দেন। তারপর ওনার সঙ্গে আর কোনোদিনও দেখা হয়নি। কিন্তু ভূত বাবা, আপনি ওনার ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? তাহলে শোনো ছোট মালিক, আমি তোমাদের সেই শম্ভু কাকা। মৃত্যুর পরেও আমি আমার দায়িত্ব পালন করছি। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি শম্ভু কাকা, কিন্তু এই কাজ আমি নিজের স্বার্থের জন্য করছি না শম্ভু কাকা। আমার একটা জায়গা আছে, আর কয়েকজন সেই জায়গাটা দখল করে রেখেছে। আমার বিজনেস পার্টনারেরা তাদের সরাতে চাইছে, কিন্তু আমি চাই যে ওদের মাথায় যেন ছাদ থাকে। সেই জন্য এই জায়গাতে আমি তাদের বাড়ি করে দিতে চাই। আমার পরিস্থিতি এখন এমন নয় কাকা যে আমি অন্য জায়গাতে জমি কিনে তাদের জন্য বাড়ি করে দিতে পারি। বাবার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়াতে তার অত টাকার কোনো হিসেবই নেই আমার কাছে। সেই জন্য প্লিজ আমাকে এই কাজটা করতে দিন। তুমি তো আমায় কাঁদিয়ে ছাড়লে ছোট মালিক। যদি আমি আগে জানতাম যে একটা ভালো কাজের জন্য বাড়িটা ভাঙছো, তবে আমি তোমায় বাধা দিতাম না। আমায় ক্ষমা করে দাও, আমি এখান থেকে চলে যাব। কিন্তু তার জন্য তোমাকে আমায় গত 20 বছরের স্যালারি দিতে হবে। স্যালারি? আমি মজা করছিলাম। মন দিয়ে শোনো ছোট মালিক, আমি ভালোভাবে জানি তোমার বাবা এই শহরের বড় দুটো ব্যাংকের লকারে তার প্রতিটি পাই পয়সার হিসেব রেখে গেছেন। যাও, গিয়ে নিয়ে নাও। আপনি কি করে জানলেন? বড় মালিক আমায় সব বলেছেন। হয়তো এই আজকের দিনটার জন্য আমি চললাম। সর্বদা সুখে থেকো। শম্ভু কাকা, আমি আপনাকে কথা দিচ্ছি, এই জায়গাতে আমার বাবার মূর্তির সঙ্গে সঙ্গে আপনারও মূর্তি গড়ব আমি। হে হে ভগবান, এসব কি আরে হলো? মাসিমা, আহ, দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। আরে আরে বাবা, এত কষ্ট করতে হবে না, আমি তুলে আরে নেব। মাসিমা, এতে পরিশ্রমের কি আছে? 1 মিনিটে এইসব কিছু হয়ে যাবে। এই নিন মাসিমা। সত্যি বলবো বাবা, ভগবান তোমায় সঠিক সময়তেই পাঠিয়েছেন। এই বুড়ো বয়সে ঝুঁকে কাজ করতে খুব কষ্ট হয়। অনেক অনেক ধন্যবাদ আরে তোমায়। এতে ধন্যবাদ জানানোর কিছু নেই মাসিমা। আপনি আমার মায়ের বয়সী মাসিমা, আর মায়ের সেবা করতে পারলে তো পুণ্যই হয়। খুব ভালো কথা বলো তুমি। তোমার নাম কি বাবা? রঘু। আর আমার নাম শকুন্তলা। আচ্ছা বাবা, আসছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। যদি কিছু মনে না করেন, আমাকে জিজ্ঞেস করতে পারি যে আপনি কোথায় যাচ্ছেন? এতে মনে করার কি আছে বাবা? আমি এখন আদ্যাপীঠে যাব। ওখানেই আমার বাড়ি। আসুন, আমি আপনাকে ছেড়ে আসছি। আমিও এখন আপনি যেদিকে যাচ্ছেন সেদিকেই যাব। ট্যাক্সি আছে আমার কাছে। আরে, তো খুব ভালো কথা। আমি তো চলতেই পারছিলাম না। তবে তুমি তো ট্যাক্সি ড্রাইভারের পোশাক পরে নেই বাবা। মাসিমা, আসলে জামা কাপড়টা নোংরা হয়ে গিয়েছিল, ধোয়ার সময় পাইনি। আসলে একা থাকি তো, বিয়ে হয়নি এখনো পর্যন্ত। সেই জন্য আমি ওই জামা কাপড় পরেই আছি। এই কাছেই রয়েছে আমার ট্যাক্সি, আসুন। ঠিক আছে বাবা, তাহলে চলো। দিন, এই জিনিসগুলো আমাকে দিন। ছেলে বলে ডেকেছেন যখন, ছেলের মতো কাজটাও করতে দিন।
মাসিমা, আপনাকে ঠিক কোন জায়গাটায় নামাবো? আনন্দ কলোনিতে ঢুকেই সোজা গিয়ে ডান দিকে ঘুরো বাবা। ওই গলিতেই শেষের বাড়িটা আমার, 610। আচ্ছা মাসিমা। ব্যাস বাবা, এখানেই থামো। এই যে সামনের বাড়িটাই আরে আমার। বাহ মাসিমা, আপনার বাড়িটা তো একেবারে রাজমহলের মতো। বাবা, এই রাজমহলে শুধু দেওয়ালগুলোই মানে? আছে। তোমায় আর কি বলবো, আমি এই বাড়িতে একলাই থাকি। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার সমস্ত আপনজনকে এক এক করে ঈশ্বর তাঁর কাছে ডেকে নিয়েছেন বাবা। কে জানে কবে আমায় ডাকবেন। শুভ শুভ বলুন মাসিমা, ভগবান করুন আপনি অনেক দিন বাঁচুন। এ কথা বলো না বাবা, যতদিন বাঁচার তো বাঁচলাম, এখন তো বাজারে গিয়ে বাজার করাটাই মুশকিল হয়ে যদি তাই হয় যাচ্ছে। তাহলে আমার কথা একবার মনে করবেন, আমি নিয়ে যাব আপনাকে মার্কেটে। এই নিন আমার ফোন নাম্বার। ঠিক আছে বাবা, কত টাকা বিল হলো এ আপনি তোমার? কেমন কথা বলছেন মাসিমা? একদিকে ছেলে বলে ডাকছেন, আবার অন্যদিকে টাকার কথা বলছেন। ছেলে কি মায়ের কাছ থেকে টাকা নেয় নাকি বলুন? ভালো থাকো বাবা, খুব উন্নতি হোক তোমার। হ্যালো, হ্যালো, শিবানী, হ্যালো। শিবানী, শিবানী, বাড়িতে চোর ঢুকেছে, আমার খুব ভয় করছে রে। দরজা খুলুন। শিবানী, কিছু কর মা, কিছু কর। ওরা ভেতরে ঢুকে পড়েছে। আমাদের সঙ্গে চালাকি এখনই দেখাচ্ছি। আহ! মারা গেছে ওরা। সাবধানে কিন্তু, আওয়াজ করবি না। বুড়িটা বাড়িতেই আছে। সেই জন্যই তো এনেছি তোকে এখানে। সাবধানে কাজ কর সবাই, কোনো ভুল যেন না হয়। তোমরা কারা? এই রে, ধর ওকে। ওর হাতেও কিন্তু সোনার বালা রয়েছে, খোল ওটা। দেখো, ছাড়ো আমায়, তোমরা ভুল যেটা করছো। তোর কাছে ভুল রে বুড়ি, সেটা আমাদের কাছে ঠিক। দিল্লি, এনসিআর আর নয়ডাতে চুরি করতে করতে অনেক বছর হয়ে গেছে, কখনো ধরা পড়িনি আজ পর্যন্ত। হ্যাঁ, শুধু একটাই ভুল দ্বিতীয়বার হয়ে গেছে। প্রথম ভুলে আনন্দপুরে থাকা ওই বুড়োটা আর বুড়িটা মরেছিল, আজ তুইও এখানে মরবি। তাহলে ওটা তুই ছিলি, রঘু ট্যাক্সি তুই আমাকে ড্রাইভার? চিনতে পারলি বুড়ি? আজই তো তোর আওয়াজ শুনেছি রে।
কবে থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম। রোজ রোজ রাস্তায় সোনার চুড়ি পরে নাটক করে তোকে টোপ দিচ্ছিলাম আমি। আজ পেয়েছি, তোকে তো ছাড়বো না। তুই আমার মা বাবাকে মেরে ফেলেছিস তো, এবার আমি তোদের সবাইকে মারবো। আহ! 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 এই বুড়ি, তুই আমার বন্ধুদের মেরে ফেললি, ছাড়বো না আমি তোকে। ও ব্যাস ব্যাস, অনেক হয়েছে সাপে নেউলের এই নাটক। তুই আমাকে এখানে ফাঁদ পেতে ডেকেছিলি না? ফাঁদ পেতে তুই আমাকে ডাকিসনি। আসলে তোর মৃত্যু তোকে এখানে নিয়ে এসেছে। এবার আর তুই বাঁচবি না।